মাহারিনকে ঘণ্টাখানেক বাদেই নিচে স্টেজে নিয়ে যাওয়া হলো। মাহারিন স্টেজের নির্ধারিত চেয়ারে বসতেই বরপক্ষ আসার শব্দ শুনতে পায়। এবার স্পৃহ গেট ধরতে যায়। বিয়েতে গেট ধরার মজাই আলাদা। বেশ কিছুক্ষণ পর হিসাব নিকাশ সেরে অবশেষে বরপক্ষ ভেতরে প্রবেশ করতে লাগল। তাহমিদকে অদূরেই দেখতে পায় মাহারিন। সাদা পাজামার সাথে অফওয়েট শেরওয়ানি পরেছে তাহমিদ। বাম হাতে কালো বেল্টের ঘড়িটা জ্বলজ্বল করছে। মাহারিনের মতোই তাহমিদকেও আজ অন্যরকম লাগছে, একদম বর। হঠাৎ পাশ থেকে কেউ একজন ধাক্কা দিয়ে দুষ্টুমির ভঙ্গিতে বলল, কি জামাইকে দেখা হচ্ছে? দেখো, তবে একটু কম করে দেখিও, রাতে তো সামনেই থাকবে। মাহারিনের বিরক্ত লাগলো এ ধরনের কথাবার্তা শুনে। এভাবে খুঁটিয়ে টেনে বলা কথাগুলো ইদানিং এত শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গিয়েছে। মাহারিন তো আর তাহমিদের সাথে সুখের সংসার করতে যাচ্ছে না, তাহলে এসব শোনানোর মানে কি? সে মোটেও লজ্জায় লাল হওয়া মেয়ের কাতারে পড়ে না। তবে এই মুহূর্তে ভদ্রতার খাতিরে সে চুপ থাকল। মাহারিন কিছু পারুক কিংবা না পারুক, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সামলায় রাখার গুণ আছে তার মধ্যে। তাহমিদ লাল কার্পেটে হেঁটে একদম মাহারিনের পাশে এসে বসল। তাহমিদের সাথে তার বন্ধু কাজিনরাও আছে। তাহিয়া এসে মাহারিনকে এক পাশ থেকে জড়িয়ে বলল, তোমাকে কত সুন্দর লাগছে ভাবি, একদম মেড ফর ইচ আদার লাগছে। ফাইনালি আজ তুমি আমাদের সঙ্গে যাবে। মাহারিন মুখে শুকনো হাসি ফোটালো। হঠাৎ মাথায় একটা প্রশ্ন খেলে গেল, আদৌ কি তারা মেড ফর ইচ আদার? তাহমিদের বাবা তারেক সাহেব স্টেজে উঠে আসলেন। মাহারিনের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে মা। আরেক বাবার এহেম যত্নে মাহারিন একদম মিয়ে গেল যেন। শ্বশুরকে চওড়া হাসি দিয়ে তার সাথে হালকা কুশল বিনিময় করল। আরেক বাবার এহেম যত্নে মাহারিন একদম মিয়ে গেল যেন। শ্বশুরকে চওড়া হাসি দিয়ে তার সাথে কুশল বিনিময় করল। তারেক সাহেব হেসে বললেন, তোমার শাশুড়ি বাড়িতেই রয়েছেন, তোমাকে বরণ করতে প্রস্তুত সে। আমাকে আসার আগে পই পই করে বলে দিয়েছে যেন বৌমাকে নিয়ে দ্রুত ফিরি। খাওয়ার আগে বেশ কিছু ফটো সেশন হলো বর বউয়ের। মাহারিন যখন তাহমিদের সম্মুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল, তখন হঠাৎই তাদের চোখাচোখি হয়। তাহমিদ কেমন অনিমেষ চেয়ে আছে মাহারিনের দিকে। এতে মাহারিন অপ্রস্তুত অনুভব করে। কাছাকাছি থাকায় মাহারিন বলল, এভাবে চেয়ে আছেন কেন? তাহমিদ নজরের নড়চড় না করে বলল, দেখছি একজন লাল টুকটুক বউকে, দেখার অনুমতি নেই। তাহমিদের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। বলল, তুমি অনুমতি দেবার কে, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে দেখার অনুমতি দিয়েছে। মাহারিন থতমত খেল তাহমিদের কথা শুনে। খাবারের জন্য ডাকতেই মাহারিন এক ঝটকায় তাহমিদের থেকে সরে এলো। আজ অবশ্য মাহারিনের তাহমিদকে খাইয়ে দিতে হলো না। তাহমিদ বাম হাতে চামচে বেশ আরামে খেয়েছে। খাওয়ার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতির শিকার হয়ে এতদিনে বাম হাতে চামচ দিয়ে খাওয়া বেশ আয়ত্ত করে নিয়েছে। মাহারিন শক্ত হয়ে গাড়িতে বসে আছে তাহমিদের পাশে। মাহারিনের গাল ভেজা, সঙ্গে চোখের পানির চিহ্ন। আসার সময় মাকে জড়িয়ে খুব কেঁদেছে সে। বাবাকেও আজ প্রথমবারের মতো সে কাঁদতে দেখেছে। ছোট তুলি বর্ষাও আজ কেঁদেছে তাদের মাহারিন আপুকে জড়িয়ে। ছোট থেকে মাহারিনের সাথে ওরা বড় হয়েছে। হয়তো মাহারিনের হাতে মার খেত, সে তাদের ধমকাতো, তবুও এক বুক ভালোবাসা তো দিয়েছে। তাহমিদ মাহারিনকে পানির বোতল এগিয়ে দেয়। মাহারিন বোতলটা হাতে ধরতেই দেখল ঠান্ডা। তাহমিদ আগেই তার এক বন্ধুকে দিয়ে 2 বোতল ঠান্ডা পানি আনিয়ে রেখেছিল। এই গরমের মধ্যে ঠান্ডা পানিকে না করল না মাহারিন। বোতলের মুখ খুলে আধ বোতল পানি খেয়ে শেষ করল সে। মাহারিন আর চোখে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ গাড়ির ফ্রন্ট সিটে বসা বন্ধুর সাথে কথা বলছে। 1 ঘন্টা রাস্তা পার করে অবশেষে এক বড় গেট দিয়ে মাহারিনদের গাড়ি প্রবেশ করল। মাহারিন সামান্য উকি ঝুঁকি দিয়ে দেখল চারপাশ। যা বুঝল তার সামনেই বেশ বড় ডুপ্লেক্স বাড়ি। তাহমিদ মাহারিনকে গাড়ি থেকে নামতে সাহায্য করল। মাহারিন চোখ ঘুরিয়ে দেখল বড় মরিচবাতির একে আলোতে সাজানো বাড়িকে। তাহমিদ মাহারিনের কানে ফিসফিস করে বলল, এত বড় বাড়ির বড় বউ তুমি? তেল বেরিয়ে যাবে একদম। মাহারিন চোখ রাঙিয়ে তাকায় তাহমিদের দিকে। তাহমিদ সেই নজরের জবাবে চোখ টিপে দেয়। মাহারিনকে বিরাট সদর দরজার মুখে দাঁড় করানো হলো। তাহমিদ তার পাশেই।
মাহারিন শুনেছিল তারেক আঙ্কেল একজন শিল্পপতি, তাই এই বাড়ি থাকাটা অস্বাভাবিক কিছু না। তাহমিদের মা অর্থাৎ পারভিন ডালা নিয়ে নতুন বউকে বরণ করলেন। ভদ্রমহিলার মুখ জুড়ে জয়ের হাসি লেপ্টে আছে। আত্মীয় স্বজন প্রতিবেশীরা চেয়ে চেয়ে দেখছে নতুন বউকে। মাহারিন এতদিকে ধ্যান না দিয়ে বরণ করা কৌতূহলের সাথে দেখছে। বরণ শেষ হতে একজন দাদি জানালো তাহমিদ যাতে নতুন বউকে কোলে তুলে ভেতরে প্রবেশ করে, এটা তাদের বংশের পুরনো নিয়ম। এ কথা শুনে মাহারিন আটকে ওঠে। এ দাদি বলে কি? মাহারিনের আবার সেই সময়ের খেয়াল এলো তাহমিদের তো এক হাত ভাঙা, সে চাইলেও ভারী কিছু তুলতে পারবে না। মাহারিন এই পর্যায়ে মুখ টিপে হাসল। বেশ হয়েছে, একদম। তবে মাহারিনকে চমকে দিয়ে তাহমিদ তার কোমর ধরে এক হাতেই তুলল, শুধু কিছুটা আলগা করে তুলেছে। মাহারিন ভড়কে গিয়ে তাহমিদের কাঁধের শেরওয়ানির অংশ শক্ত করে খামছে ধরেছে, যেন হাত ছুটে গেলেই পড়ে যাবে। সঙ্গে সঙ্গে তাহমিদের বন্ধু কাজিনরা শীষ বাজিয়ে ওঠে, পরপর হইহুল্লোড় করে। তাহমিদ মাহারিনকে লিভিং রুম পর্যন্ত নিয়ে যায়। তাহমিদ মিনমিন করে বলল, তুমি ভারী নাকি তোমার গাউন বুঝতে পারছি না, আমার এই হাতটাও যে ভাঙার পথে। মাহারিনের কাছে এই কথাটা অপমানজনক লাগলো। সে রেগে গিয়ে বলল, নামান আমাকে, নামান। অ্যাজ ইউর উইশ বলেই তাহমিদ মাহারিনকে সোফায় বসিয়ে দিল। সেও এক সোফায় ধপ করে বসে বাম হাত ঝাড়ছে, যেন দারুণ ব্যথা করছে। পারভিন ব্যস্ত হয়ে এসে আওড়ালো, হাতে কি বেশি ব্যথা করছে? এই মাওটাও না শুধু শুধু যা তা বলে। তার কথা শুনতে গেলি কেন বাপ? আকিব শীষ বাজাতে বাজাতে এসে বলল, আহা, শুরুতেই নিজের ভালোবাসা দেখিয়ে দিলি বন্ধু। তাহমিদ এবার আকিবকে বিশ্রী করে একটা গালি দিয়ে বসল, সুদানির পুয়া, চোখের সামনে থেকে দূর হ। মাহারিনও সেই কথা শুনে বিকৃত মুখটা করে ফেলল। এই ভদ্রবেশে থাকা তাহমিদ তো চরম অভদ্র। তাহমিদের ঘরটা অন্যান্য ঘরের তুলনায় মোটামুটি বড়। ঘরটা পড়েছে দক্ষিণ পূর্ব দিকে, যার ফলস্বরূপ সকালে নরম রোদ একদম চোখে এসে পড়বে। জানালা পর্দা মোড়ানো না থাকলে সেই আলো সহসা ঘুম নষ্ট করতে পারে। মাহারিন তিরিক্ষি মেজাজে চুপ করে ফুলে সাজানো বিছানায় বসে আছে। তবে বসাটা স্বস্তির হচ্ছে না। আচমকা অ্যালার্জি আক্রমণ করেছে তাকে। হাত চুলকে ইতিমধ্যেই লাল করে ফেলেছে। ব্যস্ত হাতে চুড়িও কয়েকটা খুলে ফেলেছে। এখন গলায় হাতের বিচরণ, পারছে না সব এখনই টেনে হিঁচড়ে খুলে ফেলতে। কিন্তু শাশুড়ির নির্দেশ, তাহমিদ আসা অবধি এভাবেই যেন থাকে। মাহারিন নির্দেশ মানতে বাধ্য না, তবে বড়দের অমান্য হতেও শেখেনি। মনে মনে কিছুটা গালমন্দ করল তাহমিদকে, আসতে এত দেরি করছে কোন সুখে। মাহারিন মাথার ঘোমটা খুলে যখন গলায় নখের বিচরণ করতে ব্যস্ত, তখনই তাহমিদ ঘরে প্রবেশ করে। বাহির থেকে তখনও তাহমিদের কাজিন বন্ধুদের হৈহুল্লোড় ভেসে আসছে। তাহমিদ কোনো ক্রমে দরজা আটকে মাহারিনের কাছে আসলো। মাহারিনের এহেম অবস্থা দেখে তাহমিদ ভুরু কুঁচকে বলল, অ্যালার্জি হলো নাকি? পরপর তাহমিদ মাহারিনের লালচে হাতের দিকে তাকালো। মাহারিনের সামনে অবহেলায় ছড়িয়ে আছে চুরির দল। মাহারিন ভারী গাউনটা কোনো রকম তুলে বিছানা থেকে নামতে নিলে গাউনে পা আটকে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ তাহমিদ তাকে ধরে ফেলে। আস্তে করে মাহারিনকে সামলে দিয়ে তাহমিদ বলে, বেশি সমস্যা হচ্ছে? মাহারিন বিরক্তির চক্করে তাহমিদের কথায় কান্না দিয়ে বলল, আমি কি এখন চেঞ্জ করতে পারি? তাহমিদ চমকালো বেশ। মাহারিন এই ভারী পোশাকে এতক্ষণ তার অপেক্ষায় ছিল, অবিশ্বাস্য। ডোন্ট টেল মি, তুমি আমার অপেক্ষায় করেছিলে? আপনার অপেক্ষায় করছিলাম। আপনার মা বলল আপনি আসা অবধি যেন প্যাকেট হয়ে থাকি। তাহমিদ ঠোঁট চেপে হাসল। যাক, কোনো এক অজুহাতে হলেও মহারানী অপেক্ষা করেছে এই অধমের। মাহারিন সেসবে কান্না দিয়ে বলল, রুম থেকে বের হন। তাহমিদ অবাক হলো, বলল, কেন? চেঞ্জ করব, অন্তত বারান্দায় যান। তাহমিদ তর্কে না জড়িয়ে ঠায় দাঁড়িয়ে রায়। মাহারিন ততক্ষণে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অলংকার খুলতে ব্যস্ত হয়ে পড়ল। তাহমিদও আসলো তাকে সাহায্য করতে। ঘাড়ে তাহমিদের হাতের স্পর্শ পেতেই মাহারিন চমকে ওঠে। আয়নায় তাহমিদের দিকে চেয়ে বলল, কি করছেন? তাহমিদ এবার মাথার টিকলিটা খুলতে খুলতে বলল, বউ আনবক্সিং। বারান্দায় যেতে বললাম না? ভাইগে দিচ্ছ কেন? বউয়ের জন্য মানবতার খাতিরে হেল্পে আসতেই পারি। তুমি যত তাড়াতাড়ি করবা তত দ্রুতই আমি বারান্দা থেকে ছুটি পাবো। মাহারিন মুখ বাঁকালো। কিছু সময় পেরোতেই তাহমিদকে ঠেলে সে বারান্দায় পাঠিয়ে দিল। দরজা লাগাতে ভুলে না সে। তাহমিদ ততক্ষণে ফোনে কাউকে মেসেজ করতে ব্যস্ত হয়ে পড়ে।
মেসেজ শেষ করে খোলা বাতাসে লম্বা নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ তাহমিদের চোখে ভেসে ওঠে বহুরূপী মাহারিনকে। মুহূর্তে চোখ জুড়ে মুগ্ধতা ছেয়ে গেল তার। হালকা হেসে অদূরে নজর স্থির করল। মাহারিন সব চেঞ্জ করে ফ্রেশ হতেই তার মনে হলো পাহাড় সম ভার থেকে মুক্তি পেয়েছে। না চাইতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। এটাই তো ভারমুক্ত প্রশান্তি। তোয়ালে মুখ মুছে বিছানা থেকে চুড়িগুলো সরাতে নিলে দরজায় নক পড়ল। পরপর তাহিয়ার অস্পষ্ট কণ্ঠস্বর, ভাবি। মাহরিন ভুরু কুঁচকে দরজায় তাকালো। এই মুহূর্তে তাহিয়ার যে আসার কথা না। মাহরিন নিজে এগিয়ে গিয়ে দরজা খুলল। তাহিয়া দাঁড়ানো। মাহরিনকে দেখে মুচকে হাসি দিয়ে বলল, ভাইয়া এই ঔষধটা আনতে বলল। মাহরিন ঔষধটা হাতে নিয়ে দেখলো একটা অ্যালার্জির ঔষধ। অ্যালার্জি হলে মাহরিন এই ঔষধটাই খায়। সে অবাক হয় তাহমিদের কাণ্ডে। ঔষধ তো মাহরিনের কাছে ছিল, শুধু লাগেজ ঘেটে বের করতে হতো। তাহিয়া অবশ্য দাঁড়ায়নি, ঔষধটা দিয়েই চলে গেছে। তাহিয়া যেতেই বারান্দার দরজা ধূপধাপ শব্দ হয়। মাহরিনের তখনই মনে পড়ল সে তাহমিদকে লক করে রেখেছে। মাহরিনের কেন যেন দরজাটা খুলতে ইচ্ছে করছে না, যেন সে তাহমিদকে বন্দি করে পৈশাচিক আনন্দ পাবে। সারা রাত বন্দি করে রাখলে মন্দা হয় না, তবে আপন মনের ইচ্ছেগুলো সবসময় পূরণ হয় না। সে অপূর্ণতা নিয়েই মাহরিন দরজাটা খুলে দেয়। তাহমিদ তখন ভেতরে প্রবেশ করে সদ্য বিবাহিত স্ত্রীর মুখ পানে চাইল। কে যেন বলেছিল মেয়েদের বিয়ের ফুল ফুটলে আল্লাহ তাদের মুখ জিরে অন্যরকম নূর লেপটে দেয়। কথাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে। মাহরিন অন্যদিকে ফিরে বলল, দরজা খুলতে মনে ছিল না, তার জন্য সরি বলতে চাচ্ছ? মাহরিন তার দিকে চোখ তুলে চেয়ে বলল, মোটেও না। তাহমিদ হাই তুলতে তুলতে ঘরের অন্য পাশে চলে যায়। মাহরিন বিছানায় চুড়িগুলো দ্রুত হাতে সরিয়ে নেয়। আচমকা সে বলল, তাহিয়া এসেছিল। তাহমিদ তার শেরওয়ানির বোতামগুলো এক এক করে খুলতে খুলতে বলল, তো ঔষধটা খেয়ে নাও। মাহরিন ঔষধটা খেয়ে নেয়। খেয়ে তাহমিদের দিকে চাইতে দেখল তাহমিদের কাপড় চেঞ্জ করতে সমস্যা হচ্ছে। আহারে, বেচারার ভাঙা হাতটা। মাহরিনের ভাবনার আগেই তাহমিদ তাকে ডেকে বলল, এই এদিকে আসো, হেল্প করো আমায়। মাহরিনের ভুরু কুঁচকে যায়, বলল, নিজে করতে পারেন না? করতে পারলে তোমাকে নিশ্চয়ই ডাকতাম না। আর বাসর ঘরে বউ রেখে বাইরের মানুষ ডেকে কি হবে? এদিকে আসো। বাসর? বউ? তাহমিদের মুখে এহেম কথাগুলো শুনে সে গালে গরম আভা অনুভব করলো। ইচ্ছে করলো তাহমিদের থেকে দূরে থেকে যেতে, কিন্তু তার সম্ভব হলো না। তাহমিদ একদম তার সামনে এসে দাঁড়িয়েছে। অগত্যা মাহরিনের সাহায্যে শেরওয়ানিটা খুলতে হলো। তাহমিদকে উদম শরীরে দেখে মাহরিন অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলে, দ্রুত অন্যদিকে ফিরে তাকায়। তা দেখে তাহমিদ অবশ্য হাসল। মাহরিনকে জ্বালাতে বলল, কষ্ট করে কাপড় পরে আর কি করব, এভাবেই ঘুমিয়ে যাই। গায়ের কাপড় হিসেবে বউ তো আছেই, কি বলো? মাহরিন চোখ রাঙিয়ে তাকালো তার পানে। চোখজোড়ার রাগ এবং লাজের সংমিশ্রণ। তা দেখে তাহমিদ হাসতে হাসতে ওয়াশরুমের দিকে চলে যায়। এর আগে বলে যায়, আলমারির ডান পাশের শেষ ডোরটা খুলে একটা ফুতো বের করে দাও, আমি আসছি। মাহরিন চটপট বলল, পারবো না। তাহমিদ পিছে ফেরে চোখ ছোট করে বলল, আমাকে এভাবে দেখতে বুঝি তোমার ভালো লাগছে? ঠিক আছে, তুমি তো আমার বউ, এভাবে থাকাই যায়। মাহরিন ভীষণ ভড়কে যায়। তাহমিদ ততক্ষণে ওয়াশরুমে ঢুকে পড়েছে। মাহরিন বুকে হাত দিয়ে দ্রুত আলমারির দিকে ছুটল। হাতের কাছে যা পেল তাই নিয়ে বিছানার উপর রাখল। ফুলের ঘ্রাণে ঘর মোমো করছে, কিন্তু এসব মাহরিনের অন্তরে কাঁটা দিচ্ছে। কি সাংঘাতিক অবস্থা! সবশেষে যখন ঘুমানোর প্রস্তুতি চলল, তখন মাহরিন চট করে বলল, আমার সাথে শুবেন না। তাহমিদ এহেম কথায় বেশ বিরক্ত হয়। বিয়ে করেছে অথচ বউয়ের সাথে ঘুমাবে না, এটা কেমন কথা? এটা কি সিনেমা চলছে নাকি? তাহমিদ বলল, এটা রিয়েল লাইফ মাহরিন, সিনেমার শুটিং চলছে না। আমি বিয়ে মানি না। মেনেছো বলেই কবুল বলেছ। বাধ্য ছিলাম। তোমাকে বাধ্য করা দুনিয়ার কারো কাছেই সম্ভব না। শুবেন না বলছি। তাহমিদ তাও জোর করে বিছানায় বসল। আমি তোমার সাথে এই বিছানায় না ঘুমালে ফুলগুলোর অপমান হবে, সাথে বাইরের বন্ধু কাজিনদের যেই টাকা দিয়ে এসেছি তাও লস হবে। কি বলতে চাইছেন আপনি? তাহমিদ কথা ঘুরিয়ে বলল, অ্যালার্জির ওষুধ খেয়েছ, চুপ করে ঘুমাও, স্পেস দিচ্ছি, এটা নিয়ে খুশি থাকো। বলেই তাহমিদ মাহরিনের পাশে শুয়ে পড়ে, আর মাহরিন সেভাবে ঠাই বসে রয়। বিছানাটা কিং সাইজের। এক বিছানায় ঘুমালেও কেউ কারো গায়ে ঘেঁষবে না। মাহরিন নিজ মনে কিছু হিসাব নিকাশ সেরে একপাশে শুয়ে পড়ল।
আচমকা তার গায়ের ওপর তাহমিদ এক হাত রাখতেই মাহরিন চমকে যায়। অস্ফুট স্বরে চেঁচিয়ে বলে ওঠে, কি করছেন? দূরে সরে যান। তাহমিদ দূরে সরার বদলে মাহরিনকে কাছে টেনে বলল, শুনেছি বউকে জড়িয়ে ধরে ঘুমালে নাকি ঘুম ভালো হয়। এখন এক্সপেরিমেন্ট করে দেখি। আর এক হাত ভাঙতে চাচ্ছেন? তোমার মতন চুনোপুটি এমনিতেও পারবে না, খালি কলসি বলে কথা। মাহরিন মুচড়ে উঠল। পেট থেকে তাহমিদের হাত সরানো অদম্য চেষ্টা করে গেল। তা দেখে তাহমিদ বাঁকা হেসে বলল, অ্যাডভেঞ্চার তবে শুরু হয়ে গেছে। নরম সকাল, মিষ্টি রোদের ছটা বদ্ধ ঘররুমে প্রবেশ করেছে এলোমেলোভাবে। যতটুকু পর্দার ফাঁক ফোকর পেয়েছে ততটাই সুযোগ লুফে নিয়েছে আলোরা। সকালের রোদ কখনো উত্তাপময় হয় না, খুব মিষ্টি এবং নরম হয় এই রোদটুকু। শীতলতা ভাব থাকে এর মাঝে। এই সময়টায় যেন উত্তাপ ছড়ানোর তাড়া নেই। অ্যালার্জির ওষুধ নাকি নরম বিছানা। মাহরিনের বেশ গভীর ও আরামদায়ক ঘুম হলো। সে পিটপিট করে চোখ মিলে চাইতো নিজেকে কমফোর্টারের ভেতরে কোনো একজনের বাহুডোরে আবদ্ধ অবস্থায় পেল। চমকে উঠল সে। পরপর ভালো করে চাইতে বুঝল সে তাহমিদের বুকে। তাহমিদ এক হাতে তাকে আগলে নিয়ে ঘুমাচ্ছে। তাহমিদকে দেখে মাহরিনের মস্তিষ্ক পুরো দমে জেগে ওঠে। মনে পড়ে সে গতকালই বিয়ে করে আজ তাহমিদের ঘরে অবস্থান করছে। মাহরিন ছুটতে চাইল তার হাতের বন্ধন থেকে, কিন্তু ঘুমের মধ্যেও যেন তাহমিদ বেশ সচল। চোর যেন পালাতে না পারে এমনভাবেই নিজের সাথে জড়িয়ে রেখেছে মাহরিনকে। এতে তার ভারী রাগ হয়। তাহমিদের নাক চেপে ধরে যাতে করে সে নিঃশ্বাস নিতে না পারে। মাহরিনের অবশ্য এতে কষ্ট করতে হয়নি। সে নাক চেপে ধরতেই তাহমিদ চোখ খুলে ফেলে। পরপর মাথা নুয়ে সদ্য বিবাহিত নতুন বউয়ের দিকে তাকায়। মিষ্টি এক ফালি রোদ মাহরিনের মুখে এসে পড়েছে। তা দেখে মুগ্ধ হয় সে। মাহরিন তাহমিদের এহেম নজর দেখে আবার ছটফট করে ছাড়া পাওয়ার জন্য। ততক্ষণে মুখ খুলে সে, আপনার সাহস তো কম না, আমাকে এভাবে জাপটে ধরেছেন। ছাড়েন বলছি। আর এক হাত ভাঙার শখ জেগেছে বুঝি? তাহমিদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হাউ ফানি। যেই মেয়ে আমার এক হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারছে না, সে আমার হাত ভাঙার হুমকি দিচ্ছে। বোকা কি তুমি নাকি আমি? শাট আপ, ছাড়ো না মাই। নিজে ঘুমের ঘরে আমার কাছে এসেছে, অথচ নিজে এখন এমন ভাব ধরছে যেন অপরাধী আমি। মাহরিন চট করে তাকালো তাহমিদের দিকে। কুচকানো ভুরু দেখে বোঝা যাচ্ছে সে বিশেষ বিশ্বাস করেনি তাহমিদের কথা। তা বুঝতে পেরে বলল, বউকে মিথ্যে বলার মতো এত বড় অন্যায় আমি করতে পারি বলো? এসব অযথা কথা ছাড়ুন, সঙ্গে আমাকেও। তাহমিদ মাহরিনকে তো ছাড়লই না, উল্টো মাহরিনের গালে চুমু দিয়ে বলল, যাও, ছেড়ে দিলাম, তবে সারা জীবনের মতো নয়। মাহরিন বোকা বনে তাহমিদের দিকে সেভাবে চেয়ে রইল। তা দেখে তাহমিদ চোখ টিপ দিয়ে উঠে বসে। মাহরিন ততক্ষণে তাকে গালমন্দ করতে করতে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। মাহরিন শাড়ি এবং থ্রি পিস নিয়ে বসে আছে। সে বেশ চিন্তিত এই মুহূর্তে কোনটা পরবে। শাড়ি পরতে হয় জানে, তবে শাড়িতে সে অভ্যস্ত নয়। নতুন পরিবেশ, তাই শাড়ি পরা নিয়ে ভীষণ ভয়। তাহমিদ কিংবা অন্য কেউ আশেপাশে নেই যে তার এই কনফিউশন দূর করে দিবে। তাই অনেক ভাবনা চিন্তার পর গর্জিয়াস থ্রি পিসটা বেছে নিল। এটাও লাল টকটকে, তাই বিশেষ অসুবিধা হবে না বলে তার বিশ্বাস। থ্রি পিস পরে বেরিয়ে আসতে দেখল পারভিন হাসি মুখে বিছানায় বসে, হাতে 2 কাপ চা। শাশুড়িকে এভাবে রুমে থাকতে দেখে সে ভীষণ লজ্জা পেল। নিয়ম অনুসারে তার নিচে গিয়ে শাশুড়ির সাথে দেখা করার কথা, অথচ এটা সেটা চক্করে সে এখনও তাহমিদের ঘরে বিচরণ করছে। মাহরিন অপ্রস্তুত গলায় সালাম দিল শাশুড়িকে। পারভিন বিনয়ের সাথে সালামের উত্তর নিয়ে বলল, আমার বৌমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম চা নিয়ে বৌমার কাছে চলে আসি। এসো, পাশে বসো। মাহরিন বাধ্যমের মতো শাশুড়ির পাশে এসে বসল। মিনমিন করে বলল, আপনি আজ এমনিতে ব্যস্ত, কি দরকার ছিল আসার? আমি তো নিচে যাচ্ছিলাম। পারভিন হাসলেন। মাহরিনের মাথায় মমতার হাত বুলিয়ে বললেন, এই সময়টা একটু সমস্যা পোহাতে হয়। তা আমি বুঝি। বাড়িতে এমন কাউকে তুমি ভরসা করতে পারবে না যতটা আমার সাথে পারবে। এজন্য এই দিকটা খেয়াল করে অন্তত মিনিট 10 জন্য এখানে আসা। এই মিনিট 10 জন্য ব্যস্ততা এতটাও বাড়বে না, তাই এসব নিয়ে চিন্তা করিও না। মাহরিন ভীষণ অবাক হয়, পাশাপাশি মুগ্ধ হয় শাশুড়ির আচরণে। শাশুড়ি তাকে একদিনে আগলে নিয়েছেন, তাও এতটা গভীরভাবে। পারভিন একজন বিচক্ষণ শিক্ষিত মহিলা,
সেটা সহসা তার নিরহংকার আন্তরিক ব্যবহারই ভীষণ উপলব্ধি করা যাচ্ছে। পারভীনই মাহারিনকে পরামর্শ দিলেন আজকের দিনে শাড়ি পরতে। তবে মাহারিন মুখ ছোট করে বলল, একা একা শাড়ি পরতে পারি না মা, পিন ছুটে যায়। পারভীন এমনভাবে ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেন যেন এটা কোনো সমস্যাই না। ভয় পেও না, আমি সাহায্য করছি। বিয়ের পরের প্রথম সকালে বোধহয় কোনো মেয়েই কল্পনা করতে পারে না এভাবে শাশুড়ির সাহায্য পাবে। তাই সহসা পারভীন তাকে হতবাগী করে গেলেন। পরের মেয়েকে এত সহজে যে আগলে নিতে পারে সে নিঃসন্দেহে ভালো মানুষ। এই ভালো মানুষের ছেলে কি করে এই বাজে বকা তাহমিদ হলো, বুঝে পেল না। পারভীন বের হলেন আর তাহমিদ প্রবেশ করলো ঘরে। তাহমিদ ফ্রেশ হয়েছে, তবে গায়ের কাপড় বদলায়নি। তা মাহারিন দেখো না দেখার ভান করেও সফল হলো না। তাহমিদ তার পেছনে দাঁড়িয়ে বলল, আমার পাঞ্জাবিটা চেঞ্জ করতে সাহায্য করো। মাহারিন তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে আপন মনে সাজতে ব্যস্ত। তা ভালোভাবে বুঝতে পেরে তাহমিদ বলল, আমার পাঞ্জাবিতে কিন্তু লিপস্টিকের দাগ ছাপ আছে। তুমি কি চাচ্ছ নিজে থেকে লজ্জার শিকার হতে? চাইলে বলো, এই পাঞ্জাবি নিয়ে আমি ঘুরতে রাজি। মাহারিন তড়িৎ পিছু ফিরে চাইল, চোখ জোড়ায় বিস্ময়। তৎক্ষণাৎ তাহমিদের পাঞ্জাবি জুড়ে সতর্ক নজর ফেলল। তাহমিদ বাঁকা হেসে নিজেই কলারের দিকটা দেখালো। মাহারিনের তখন লজ্জায় জুবুথুবু অবস্থা। লিপস্টিক দেয়নি, অথচ লিপ বামের দাগ কেমন করে অফার্ড পাঞ্জাবিতে বসে গেছে। হয়তো ঘুমের মধ্যে নড়াচড়া করতে গিয়ে এই অকাজটা হয়ে গিয়েছে। তাহমিদ আবার বলল, যাই গিয়ে দেখিয়ে আসি। অলরেডি আমার ভাই দেখে ফেলেছে, ওর থেকে আমি জানতে পেরেছি। মাহারিন এতদিকে ধ্যান না দিয়ে দ্রুত তাহমিদকে সাহায্য করলো। তাহমিদ যে তখন মিটিমিটি হাসছিল তা মাহারিন ভালো করেই দেখেছে। কিন্তু সে নিরুপায়, কিছুতে এই লোকটাকে গোহল খাওয়াতে পারছে না। উল্টো সে নিজেই নিজের পাতা ফাঁদে পা হরকাচ্ছে। এত ধুরন্ধর হতে কে বলেছে এই লোকটাকে? ধুর। মাহারিন এবং তাহমিদ একসাথে নিচে নামলো। আত্মীয় স্বজন একদম ঘিরে রেখেছে তাদের। পারভিনী ওদের থেকে ছেলে বউকে আলাদা করে খাবার টেবিলে নিয়ে গেলেন। সবাই আগে নাস্তা সেরে ফেলেছে। তারেক সাহেব নাস্তা করেই ছুটছেন রিসিপশনের ব্যবস্থা তদারকি করতে। তারেক সাহেব নিজের কাজগুলো নিজে দেখতেই পছন্দ করেন। সেখানে প্রথম ছেলের বিয়ে, ছেলেমেয়েদের বিষয়ে তিনি কোনো কম্প্রোমাইজই করেন না। রিসিপশন আগামীকাল হবে। তাহিয়া এতক্ষণে উঠে খাবার টেবিলে বসেছে। তাহিয়া গুনগুন করে বলল, ঘুম কেমন হলো ভাবি? তাহমিদ শুনেও না শোনার ভান ধরে আছে। মাহারিন আর চোখে তাহমিদের দিকে তাকিয়ে বলল, ভালো। টেবিলে বসে মাহারিনের চোখ চরক গাছ। পারভিন একা হাতে নতুন বউর জন্য এলাহি কাণ্ড ঘটিয়ে রেখেছেন। এত এত খাবারের আইটেম, যাকে পারভিনের ভাষায় বউ আপ্যায়ন বলে। সে জামাই আপ্যায়ন দেখেছে, কিন্তু কখনো বউ আপ্যায়ন দেখেনি। এই ব্যাপারটা তার কাছে নতুন। সব মাহারিনের পছন্দের হলেও সে শুকনো ঢোক গেলে এত খাবার আদৌ তার গলা দিয়ে নামবে তো? তাহমিদ তো বলেই বসলো, কি গো আম্মা, আমার বউটাকে আজই মোটা করার ধান্দায় আসো নাকি? চুপ কর, একটু খেলে কেউ মোটা হয় না, আর ওর মোটা হওয়ারই উচিত। দেখেছিস মুখটা শুকিয়ে কেমন হয়ে গিয়েছে? এই বৌমা, বসে কেন, খাওয়া শুরু করো। সকলের আদরে স্নেহে মাহারিনের পুরো দিনটা কেটে যায়। তাহমিদ তেমন একটা তার কাছে আসতে পারেনি কাজিন এবং বন্ধুদের চক্করে। তারা যেন মাহারিনের কাছে যাওয়াই হারাম করে রেখেছে। বন্ধুদের হাস্যরসে তাহমিদ শুধু শক্ত গলায় ধমক কিংবা বকাই দিতে পেরেছে। কিন্তু এরা বুঝি এতই সোজা মানুষ। মাহারিন অবশ্য হাফ ছেড়ে বেঁচেছে। এই বাড়িতে আসার পরও মাহারিন তাহমিদের ভাইকে দেখেনি। এই ব্যাপারটা তার ভারী অদ্ভুত লাগছে। সকলের মুখে মুখেই তাহমিদের ভাইয়ের নাম, অথচ মাহারিন তার দর্শন পাচ্ছে না। এ নিয়ে তার মাঝে কৌতূহল তীব্র। রাতে মাহারিন নিজের ঘরে একা বসেছিল। তাহিয়া ও তার কাজিনরা মিলে তখন ছাদে চুলার ব্যবস্থা করেছে। আচমকাই আজ বারবিকিউ করার ভূত চেপেছে কয়েকজনের মধ্যে। এজন্য এই বিয়ে বাড়িতেই বড় কথা অমান্য করে নিজেদের মতো সব কাজ সেরে ফেলেছে। শুনেছে ছাদে নাকি আলাদা লাইটিংয়ের ব্যবস্থাও হয়েছে। তারেক সাহেবের অনুমতিতেই হচ্ছে সব। তিনি ভীষণ খোলা মনের মানুষ। কেউ তার কাছে আবদার করলে তিনি ফেরাতে পারেন না। তাই তো এবার সবাই এই ব্যাপারে বিপক্ষে থাকা সত্ত্বেও তারেক সাহেবের অনুমতিতেই সব করার সাহস পাচ্ছে। তাহমিদ তখন মাহারিনের কাছে এলো। তখন তার কানে ফোন। কথার ফর্মালিটিতেই বোঝা যাচ্ছে কোনো পেশেন্টের বিষয়ে কথোপকথন চলছে। কানে ফোন থাকলেও তার চোখ জোড়া ঘুরে ফিরে সেই মাহারিনেই আটকাচ্ছে। এতে মাহারিন বিরক্ত হয়ে বলল,
এভাবে দেখছেন কেন? যেন চোর আপনি। তাহমিদ কথা বলতে বলতে হাসে। মাহরিনের উত্তর দিতে যেন ভীষণ তাড়াতাড়। এজন্য কথোপকথনের ইতি টেনে মাহরিনের পাশে এসে বসল সে। মিনমিন করে বলল, আমি তাকালে তুমি এত স্যাঁত করে ওঠো কেন বুঝলাম না। আমি ছাড়া তোমার দিকে তাকানোর সাহস কার? এভাবে দেখবেন না ব্যাস। কেন, প্রেমে পড়ে যাচ্ছ নাকি? হা হা হা, প্রেম? অসম্ভব। অসম্ভব যে সম্ভব হয়ে বসা তা এখনো টের পাচ্ছ না বোকা মেয়ে। মাহরিন ভুরু কুঁচকে কিছু বলতে যাবে অমনি কারেন্ট চলে গেল। আলোকসজ্জায় সজ্জিত বাড়ি নিমিষে ঘুটঘুটে অন্ধকার পুরীতে পরিণত হয়। মাহরিনের গা শিউরে ওঠে আচমকা একরকম হাওয়ায়। তাহমিদের হাতে ফোন থাকায় সে ফ্ল্যাশ জ্বালিয়ে চিন্তিত গলায় বলল, হঠাৎ কি হলো? আমি কি করে জানবো? আমি তো আপনার সাথেই বসা। তাহমিদের চিন্তা কাটল না। কি মনে করে উঠে দাঁড়ায় সে। মাহরিনের গলা শুকিয়ে আসে তা দেখে ভয়াতুর গলায় বলল, দাঁড়ালেন কেন? কোথায় যাবেন? তুমি বসো, আমি দেখে আসছি। নিচ থেকে শোরগুলো শোনা যাচ্ছে। তাহমিদ যেতে নিলে মাহরিন তার হাত ধরে আটকে বলল, যাওয়া লাগবে না, আমি একা। কেন, ভয় লাগছে? মাহরিন আবার ভয়ও পায়। শ্লেষ মেরে বলা কথাটা গায়ে লাগলো মাহরিনের। তখনই তাহমিদের হাত ছেড়ে অন্যদিকে ফিরে বলল, যেখানে খুশি যান। তাহমিদ হাসলো, বলল, বেড বক্সে তোমার ফোন আছে, সেটার ফ্ল্যাশ জ্বালিয়ে নাও, আমি যাব আর আসবো। তাহমিদ গেল তো গেলই, তার আর খবর পাওয়া গেল না। এদিকে মাহরিন ভয় আড়ষ্ট। বেড বক্স অনেক হাতড়ে ফোনটা পেয়েছে। অনেকক্ষণ হওয়ার পরেও যখন দেখলো তাহমিদ আসছে না, তখন রুমের বাইরে করিডোরে চাকার শব্দ হচ্ছে। অন্ধকার শব্দহীন পরিবেশে শব্দটা কেমন ভয়ানক হয়ে বিঁধছে কানে। মাহরিন শুরুতে ভয় পেলেও আচমকা তার মাথায় এলো তাহমিদ তাকে ভয় দেখাচ্ছে সম্ভবত। এজন্য মাহরিনের মাথায় জেদ চেপে বসল। সেও ফোনের ফ্ল্যাশ বন্ধ করে ধীরে ধীরে বেরিয়ে আসলো। উদ্দেশ্য, তাহমিদকে সে উল্টো ভয় দেখাবে। চাকার শব্দটা ক্ষীণ হয়ে এসেছে, সঙ্গে ফিসফিসের শব্দ আসছে, যেন তাহমিদের গলা শুনতে পেল সে। তাহমিদকে খপ করে ধরবে ভেবে ফ্ল্যাশ অন করতেই দুইজন তাহমিদ একসাথে দেখতে পেল সে। একজন বসা এবং একজন দাঁড়ানো। দুজনেই তড়িৎ মাহরিনের দিকে তাকিয়েছে। মাহরিন এতটাই ভয় পেল যে এক চিৎকারে সে জ্ঞান হারিয়ে ফেলল। মাহরিন পিটপিট করে চোখ মেলতেই দেখল দুজন তাহমিদ তার দিকে চেয়ে আছে। মাহরিন ভয় পেয়ে সিটকে বসে পড়ে। পরপর পিছনে যেতেই বিছানার নরম বোর্ডটা পিঠে ঠেকল। উপস্থিত সকলে মাহরিনকে নিয়ে চিন্তিত। এই চিন্তায় জর্জরিত পরিবেশে আচমকা একজন তাহমিদ হো হো করে হেসে দেয়। তার হাসি দেখে বোকা বনে যায় মাহরিন। এতক্ষণে ভালো করে চাইল সে। তাহমিদের চেহারায় দুজন পাশাপাশি, একজন হাত ভাঙা অবস্থায় দাঁড়ানো, আর একজন হুইল চেয়ারে বসা। বর্তমানে হুইল চেয়ারে বসা ছেলেটাই ঘাড় কাঁপিয়ে হাসছে। মাহরিনের মাথায় একটু একটু করে খুলছে। অস্ফুট স্বরে আওড়ালো, আমি কি ঠিক দেখছি নাকি আসলেই যমজ? কিছুটা দূরের হুইল চেয়ারে বসা ছেলেটা যেন মাহরিনের বিড়বিড়ানি পড়তে পারল। সে বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ভয় পাবেন না ভাবি, আমি আপনার দেবর, কোনো নকল মাস্ক টাক্স লাগাইনি, আর আপনার হাজব্যান্ড এই যে আমার পাশেই। মাহরিন তাকালো তাহমিদের দিকে। তাহমিদ এগিয়ে আসলো মাহরিনের দিকে। মাহরিনের পাশে বসে তার কপালে হাত ছেড়ে ব্যস্ত গলায় বলল, তুমি ঠিক আছো? মাহরিন আলতো করে মাথা নাড়ায়। পারভিন এ সমস্ত কাণ্ডে খেপে গেলেন ছোট ছেলের প্রতি। তিনি গলা উঁচিয়ে শাসালেন, এটা একদম ফালতু মশকরা ছিল তানভীর। তোকে আমি পই পই করে বারণ করেছি, এভাবে হুটহাট ভড়কে যাওয়ার কথা চিন্তা করিস না। এখন হিতে বিপরীত হলে কি হতো? আমার ছেলেগুলো হয়েছে এক একটা পাঠার দল, সব কিছুতে মাতলামি। হুইল চেয়ারে বসা তানভীর মায়ের কথায় সম্পূর্ণ অবজ্ঞা করে বলল, মাতলামি নেশা না করে করলেই হবে আম্মা। আর তুমি কি যে বলো না, আমি তো যতটা ভেবেছিলাম ভাবির রিয়াকশন আরও বেশি জোশ ছিল আম্মা। দেখলে না, সোজা সেন্সলেস। হা হা হা। পারভিন এসে ছেলের কান টানলেন, শক্ত করে মলে দিলেন। এতে তানভীর কানে হাত দিয়ে বিরক্তি প্রকাশ করল। আম্মা, ভাবির সামনে এগুলো কোনো কাজ? আমি বড় হয়েছি না? বড় না ছাই, বুদ্ধি এখনো হাঁটুতে আটকে আছে। আল্লাহ দিয়েছেন দুইটা অকর্মা ছেলে, একটার হাত ভাঙা আর একটার পা। ধুর, বলে পারভিন রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেলেন। মাহরিন এতক্ষণে লক্ষ্য করল তানভীরের ডান পায়ে হাঁটু অবধি লম্বা প্লাস্টার, যার ফলস্বরূপ তার সমস্ত চলাচল এখন হুইল চেয়ারেই। এই দুই ভাইয়ের পাল্লায় পড়ে মাহরিনের সাথে এমন লজ্জাজনক ঘটনা ঘটে গেল। বাড়ি ভর্তি মেহমান, আর এদিকে নতুন বউ জ্ঞান হারিয়ে পড়ে গেছে। সি,
তানভীর কী সব আজে বাজে বকে নিজেই হুইল চেয়ারের চাকা ঘোরাতে ঘোরাতে চলে গেল, তার সঙ্গে তাহিয়া সহ তাদের বাকি কাজিনরাও। বেচারাদের মেজাজ খুব একটা ভালো না। এত কষ্ট করে ছাদে সব আয়োজন করলো, কারেন্ট টানতে গিয়ে বাড়ির লোডশেডিং হলো, তাও ছাদের লাইন টানাতে সক্ষম হয়েছিল তারা। এর মাঝে মাহরিন সেন্সলেস হয়ে যাওয়ায় পুরো বাড়িতে শোরগোল পড়ে যায়। এরপর আর কি, বড়দের কঠিন নিষেধাজ্ঞায় সব কিছু ক্যান্সেল। এতে তারা মাহরিনকে দোষ দিবে নাকি ভাগ্যকে ঠিক বুঝে উঠতে পারছে না। তবে সব দোষ গিয়ে পড়ল তানভীরের ওপরই। কি দরকার ছিল এই সময় বাইরে আসার? সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো জীবন পড়েছিল। ভয় পেয়ে দিয়েছ তুমি। তাহমিদের কথায় মাহরিন রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার বলা উচিত ছিল। আপনার ভাই যমজ, সেটা আগে বলেননি কেন? আমি এসবে নেই। তানভীরের দোষ এখানে। এই বাদরটায় মাথায় ভালো বুদ্ধি কম, শয়তানি বুদ্ধি বেশি। সে আপনি নিজেও বিশেষ ভালো মানুষ নন। তাহমিদ হাত ধরল মাহরিনের। তার নরম হাতের ছোঁয়ায় মাহরিনের সব রাগ কোথায় যেন উবে গেল। সামান্য হাত ধরলে বুঝি এমন এলোমেলো অনুভূতি নাড়া দেয়। তাহমিদ খুবই শীতল গলায় বলল, মাহরিন। মাহরিন একটা ঘরের মাঝে থেকে বলল, বারবিকিউ প্ল্যান তো ক্যান্সেল। নানার তন্দুরি এনে দেব, এখন খাবে? মাহরিন কেমন গলে গলে যাচ্ছে তাহমিদের পুরুষালী মধুময় কণ্ঠস্বরে। তাহমিদের এমন নরম গলা সে তো আগে শোনেনি। এই লোক হয় উচ্ছ্বাসে, নয়তো তাকে বিরক্ত করেই গেছে আজীবন। তবে আজ এই ভিন্ন রূপ কেন? মাহরিনের তো এই লোকের থেকে ছিটকে দূরে সরে যাওয়ার কথা, তবে সে মন্ত্রমুগ্ধের মতো মিয়ে যাচ্ছে কেন? লোকটা বুঝি জাদুটোনা জানে। মাহরিন মিনমিন করে বলল, প্ল্যান ক্যান্সেল হলে চিকেন নান কই পাবেন? প্ল্যান ক্যান্সেল হয়েছে খাওয়া নয়, চিকেন ম্যারিনেট করে তো সেই কখনই রেখে দিয়েছে, সেগুলো তো আর ফেলে রাখা যায় না। মাহরিনের নাকে ততক্ষণে মুরগির পোড়ার ঝাঁঝালো ঘ্রাণে সে বিঁধল, যার ফলস্বরূপ এখনই ক্ষুধায় পেট মুচড়ে ওঠে তার। মুরগিগুলো গ্যাঞ্জাম পার্টিরাই কয়লা ভেজে নিচ্ছে। খাওয়াকে কখনো না বলতে নেই, তাই ম্যারিনেট করা মুরগি জলে যাবে তার তো প্রশ্নই ওঠে না। তাহমিদ অবশ্য আর বসেনি। সে রুম থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসে। বারবিকিউ পার্টি না হলেও এখন সবাই সবার রুমে বসে বসে তন্দুরি চিকেনের এক একটা পিস ঝেড়ে দিচ্ছে। মাহরিনও খেলো, তাহমিদের আবদারে তাকেও খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব সরতেই মাহরিনের তার সব থেকে কাছের বান্ধবী স্পৃহাকেই কল করলো। স্পৃহা চমকে যায় রাত 11টায় মাহরিনের কল পেয়ে। এই মেয়ে রাত বিরাতে কল করেছে কেন তাকে? আবার কোন কুবুদ্ধি চেপেছে মাথায়? স্পৃহার ভয় হলো শুরুতে, ভেবে নেয় কল ধরবে না, কিন্তু স্পৃহা তা পারল না। মিনমিন করে দোয়া পড়ে ফোন রিসিভ করলো। কানে ফোন থেকে সাবধান করার ভঙ্গিতে বলল, আগে রিমাইন্ডার দিচ্ছি, এখন তোর বিয়ে হয়ে গেছে। উল্টো পাল্টা কোনো কথা আমি বরখাস্ত করব না। বিয়ের আগে যা খুশি করেছিস সেসব মাপ, এখন ভুলেও মাপ পাওয়ার আশা করবি না। স্পৃহার এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে মাহরিন শুরুতে বোকা বনে গেলেও এবার কিছুটা রাগ হয়। সে কি বলতে কল দিয়েছে, আর স্পৃহা তাকে কি বলছে? মেয়েটা আসলে জামাই 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 করে পাগল হয়ে গিয়েছে। মাহরিন দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে দাওয়াত দিতে কল দিয়েছি আপু, আগামীকাল রিসিপশন, গিলে যাইয়েন। স্পৃহা মাহরিনের রাগ ধরতে পারল। তেরা উত্তর একটাই প্রমাণ দেয়, কিছু তো হয়েছে। স্পৃহা এবার সন্দিহান গলায় বলল, কি হয়েছে? মাহরিন ততক্ষণে যেন গলায় আটকে থাকা দম ছেড়ে ফেলল। পরপর ভীষণ উত্তেজিত গলায় বলল, এখানে বিরাট কাণ্ড ঘটে গেছে। কি? তাহমিদ সাহেবের ভাইটা যমজ, একদম হুবহু ওনার মতোই দেখতে। স্পৃহা নিজেও চমকে যায় এই কথা শুনে। অস্ফুট স্বরে বলল, সে কি, তুই জানতি না? আমি জানলে তো এখন বলতাম না গর্ধব। মাহরিনের বিরক্তিকর গলা। আচ্ছা, এরপর? মাহরিন সমস্তটা খুলে বলল। স্পৃহা সব শুনে মুখ দিয়ে শুধু একই কাণ্ডই বের হলো। পরপর মাহরিনের সেন্সলেস হওয়ার কথা শুনে বলল, তুই স্মার্ট মেয়ে হয়েও জ্ঞান হারিয়েছিস? আমি তো জন্মগতই ভিতর ডিম, ভূত জিন এগুলো শুনতে পারি না, দেখা তো দূর। তোর জায়গায় আমি থাকলে নির্ঘাত আল্লাহর প্রিয় হয়ে যেতাম। আমার রাগের ভারে আরেকজন যুক্ত হলো, হুবহু চেহারার আরেকজন, যার স্বভাবও পুরো বদমাইশি। স্বামীকে এসব বলতে নেই। স্বামী না দেবর, স্বামীর মতোই, বুঝিয়েছ? এজন্য দুলাভাইকে বলার আগে সাবধান করে দিলাম। এই চুপ, তোরা তো জ্ঞান শুনতে আসেনি। হ্যাঁ তাই তো, ভালো কথা কইবা, কানে তুলবে, পরে আকাশ করে বাঁশ খেলে আমাকে মনে পড়বে। কবিতার মতো হয়ে গেল লাইনগুলো। তবে তাতে বিশেষ প্রভাব পড়ল না মাহরিনের ওপর। সে ধমকে বলল, শাট আপ স্পৃহা,
অহেতুক রাগে দিস না, অলরেডি কিছুক্ষণ আগের ধাক্কাটা সামলে উঠতে পারিনি। দুই বান্ধবীর কথা বেশি আগায়নি। এর আগেই হুট করে কল কেটে দেয় মাহরিন। তার ভীষণ রাগ লাগছে। বান্ধবী হয় সুখ দুঃখের ভাগ এবং সাপোর্টের জন্য, অথচ এই মেয়েটা তাকে শুধু খোঁটা দিবে। বিয়ে করে মেয়েটা কুটুনি স্বভাব পেয়েছে। কি বিশ্রী পরিবর্তন। তাহমিদ রুমে আসলো। তাকে দেখে মাহরিন নিজের রাগ সামলে নেয়, তবে সে রাগ নেভার কোনো উপায় নেই। তাহমিদ আরও আগুনে ঘি ঢেলে বলল, এই আমাকে চেঞ্জ হতে হেল্প করো। মাহরিনও এক বাক্যে বলে দিল, পারবো না। তুমি না পারলেও আমি তোমাকে তুলতে পারবো, সো ফাস্ট। হুমকি দিচ্ছেন? বাঘিনী বউদের হুমকি দিতে হয়, নয়তো অবাধ্য হয়ে যায়। কিন্তু তুমি তো আমার ভালো বউ, তাই হুমকি নয়, সোজা অ্যাকশনে যাব।